নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব, এই কথাটা বলেছিলেন আগাম অবসর নেয়া এখন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নিজের এজলাসে বসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার পর্যবেক্ষণ এবং রায়ে বলেছিলেন যে ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব। সেই ঢাকি সহ বিসর্জনেরই কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্টে? যে বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের দুর্নীতির মামলায় এখনো পর্যন্ত যা সামনে এসেছে তাতে যে শূন্য পদ ছিল তার থেকে বেশি সংখ্যায় নিয়োগ হয়েছে শিক্ষক অশিক্ষক দুস্তরে। ওয়েমার্কশিটের গন্ডগোলের অভিযোগ মোটের উপর প্রমাণিত হয়েছে, র্যাঙ্ক জাম্পের অভিযোগও মোটের উপর প্রমাণিত হয়েছে। প্রায় 3.5 মাস ধরে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে, শেষ হয়ে গেছে। 20 তারিখ শুনানি শেষ, রায়দান এখনো হয়নি। সুপ্রিম কোর্ট 6 মাসের মধ্যে শুনানি শেষ করে রায়দান করতে বলেছিল, 3.5 মাসের মধ্যে শুনানি শেষ হয়েছে, এখন রায়দানের পালা। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণে অনেকে মনে করছেন, অনেক আইনজীবী, যে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, মানে ধরুন স্যাংশন পোস্টের অতিরিক্ত যেসব নিয়োগ হয়েছে সেগুলো বাতিল হবে, হয়তো ওয়েমার্কশিট জালিয়াতি, র্যাঙ্ক জাম্পের কেসেও নিয়োগ বাতিল হবে। আবার এমনও হতে পারে দুর্নীতির গভীরতা এতটা বেশি বলে যদি বিচারকরা মনে করেন তাহলে পুরো প্যানেল বাতিল করতে পারেন, আবার ওয়েমার্কশিটের পুনর্মূল্যায়ন করে প্রথম থেকে নিয়োগ শুরু করতে পারেন। সব সম্ভাবনাই আছে। দুর্নীতি যে হয়েছে সেটা প্রতিষ্ঠিত, সেটা নিয়ে আর লুকোচুরি করার জায়গাটা বোধহয় নেই। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা কি বলেছেন? যারা এতদিন বেআইনিভাবে চাকরি করেছেন এবং সরকারি কোষাগার থেকে বেতন পেয়েছেন, মানে জনগণের টাকা পেয়েছেন বেতন হিসাবে, সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এখন যদি একটা বিরাট সংখ্যক নিয়োগ বাতিল হয় আদালতের নির্দেশে, তখন একটা সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, অবশ্যই হতে পারে। যদি 10-11 হাজার নিয়োগ বাতিল হয়, তাদের পরিবার পরিজন, তারা তো বেআইনিভাবে চাকরি পেয়েছেন, যাদেরকে টাকাটা দিয়েছিলেন সেই টাকা তারা উদ্ধার করার চেষ্টা করতে পারেন। চূড়ান্ত অব্যবস্থা, সামাজিক বিশৃঙ্খলা দেখা দেবে এবং শিক্ষা ব্যবস্থার কি বলবো বুনিয়াদী কাঠামোতে কিন্তু প্রশ্ন উঠে যাবে যে মানুষ এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে কিন্তু আর ভরসা রাখতে পারবেন না। যতই মহিয়সী নারী এবং নাট্যকার শিক্ষামন্ত্রী অভয় বাণী দিন না কেন, মানুষের বিশ্বাস এবং ভরসার জায়গাটাই চলে যাবে, মানে সমূলে উৎপাটিত হবে। তবে 23 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, তাদের কথা ভেবে এবং সামগ্রিকভাবে সমাজের কথা ভেবে আদালতের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া। এটা একজন সহনাগরিক হিসাবে আমার বক্তব্য। এমন পদক্ষেপ, এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে ভবিষ্যতে এই ধরনের সংগঠিত আর্থিক দুর্নীতি করার আগে 10 বার ভাবেন অপরাধীরা। কাউকে রেয়াত করা যাবে না। হয়তো প্যান্ডোরার বাক্স খুলবে, সামাজিক অস্থিরতা হবে, কিন্তু 10,000 জনের চাকরি যদি অনিয়মের কারণে বাতিল হয়, এই কঠোর পদক্ষেপ আদালত নিলে স্বাগত জানাতে হবে। কারণ সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা দেওয়াটা ভীষণ জরুরি
যে এনাফ ইজ এনাফ, আর বরদাস্ত হবে না, কল্যাণকে বদলাতে হবে নিয়োগে। বঞ্চিত চাকরি প্রার্থীদেরও যিনি মামলা করেছিলেন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম পুরো বিষয়টা জলবৎ তরলং করে বুঝিয়েছেন। শুনে নিন ফিরদৌসের ব্যাখ্যা। আজকে তো মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, অশিক্ষক, এসব গ্রুপ সি, গ্রুপ ডি মামলা শুনানি শেষ হলো। আপনি মামলাকারীদের পক্ষে আইনজীবী ছিলেন, সওয়াল করেছেন, বিকাশ দাও ছিলেন। আদালতের পর্যবেক্ষণ, আদালতের মনোভাব দেখে কি বুঝতে পারলেন? দেখুন, আদালত তো আজকে মামলার শুনানি সম্পূর্ণ করেছে, আদালত রায়দানের জন্য স্থগিত রেখেছে। কিন্তু আদালত যে কথা বলেছেন তাতে তিনটে সম্ভাবনার কথা বলেছেন। যে এক হচ্ছে যে রিট পিটিশন গুলো সেগুলো ডিসমিস করে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে পারেন। তৃতীয় হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াতে যে যে অ্যানোমালিস গুলো আছে, অর্থাৎ যেমন ধরুন ওএমআর ম্যানিপুলেশন সহ অন্যান্য যে যে অ্যানোমালিস গুলো আছে, যেমন ধরুন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, র্যাঙ্ক জাম্প, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট, সেগুলোকে বাতিল করে দিয়ে পুনরায় নিয়োগ শুরু করে যেগুলো যোগ্য প্রার্থী তাদের কন্টিনিউ করতে দিয়ে অযোগ্যদের বের করে দিয়ে সেই স্থলে যোগ্য ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এই তিনটে সম্ভাবনার কথা বলেছেন। মূলত আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে যোগ্য ব্যক্তিদের চাকরি দিতে হবে, অযোগ্যদের সরাতে হবে। এবং আপনি যদি দেখেন, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে যত প্রথমে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন করেন, তার উপর ভিত্তি করে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে। যেমন ধরুন নবম দশমের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন আদালতে তথ্য দিয়ে বলছে তারা 11,425 জনকে রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হওয়া উচিত 11,425 জনের, কিন্তু বোর্ড তথ্য দিয়ে বলছে যে না, তারা 12,964 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে, অর্থাৎ 1,539 জনের এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। সেটা কোনোভাবেই সম্ভব নয়, এটা দুর্নীতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। একই কাণ্ড ঘটেছে একাদশ দ্বাদশে, একই কাণ্ড ঘটেছে গ্রুপ ডি তে, একই কাণ্ড ঘটেছে গ্রুপ সি তে। ফলে বুঝতেই পারছেন এটা এক্সেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। আপনি যদি ওএমআর শিট, এই যে নাম্বার ম্যানিপুলেশনের কথা বলছি, ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0 অ্যাকচুয়ালি, কিন্তু করে দেওয়া হয়েছে 53। এই যে সংস্থাকে এই দায়িত্ব দিয়েছে, আপনি শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন। যে ধরুন সাপোজ এই নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিভাবে জানেন? যেদিন তাকে এই যে দায়িত্বটা অর্পণ করলো, এবং সেটা কোম্পানিকে অর্পণ করছে না, ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে এই কাজটি অ্যাসাইন করা হচ্ছে, এবং যে ডেটে এই যে কাজটি অ্যাসাইন করা হচ্ছে সেই ডেটেই অনয় সাহা বলে একজন ব্যক্তি মানে সেই ডেটে রিসিভ করছেন, মানে অ্যাজ ইফ ওই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে বসেছিলেন, আগে থেকে জানতেন, তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যে এই যে যাদের যাদের স্ক্যানিং এর দায়িত্ব দেবেন, এটা এখন 7টি সংস্থা তারা অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 2টো গভর্নমেন্ট এজেন্সি ছিল, সেই গভর্নমেন্ট এজেন্সিদের দেওয়া হয়নি। এবং সেই ক্ষেত্রে এই নাইসার মতো কোম্পানিকে, যেখানে একেবারেই এই যে ভাইস প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে চিঠি লিখে তাকে অ্যাসাইন করা হচ্ছে কাজ, এবং সেই একই ডেটে অনয় সাহা বলে একজন ব্যক্তি তিনি একই ডেটে রিসিভ করছেন, এবং প্রতিটি ক্ষেত্রে তাই ঘটেছে। গ্রুপ সিডি এর ক্ষেত্রেও তাই ঘটেছে, একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে একই জিনিস ঘটেছে। যদিও সেই যে কাজ অ্যাসাইন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য তাকে কাজ অ্যাসাইন করা হচ্ছে, স্ক্যানিং এর কাজ। এইভাবে বিভিন্ন ফল্ট আছে। শুধু তাই নয়, র্যাঙ্ক জাম্পের মাধ্যমে ধরুন যার র্যাঙ্ক 152 তাকে না অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, যার র্যাঙ্ক ধরুন 274 তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কোথাও নাই নাম নেই, এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এইভাবে সব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ফলে বলা যেতে পারে একেবারে প্রথম স্টেজ থেকে শুরু করে শেষ স্টেজ পর্যন্ত প্রতিটি স্তরেই দুর্নীতি হয়েছে, অর্থাৎ একটা বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তার পরিণতি যা হওয়া উচিত আমরা আশা করছি সেই পরিণতি হবে, এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি প্রাপক হিসেবে চাকরি পাবেন। আরেকটি কথা মহামান্য
বিচারপতি যেটা বলেছেন, তিনি যেটা ভাবছেন সেটা এক্সপ্রেস করেছেন, আমরাও সেটাই বলেছি যেটাই হওয়া উচিত। সেটা হচ্ছে যে সাপোজ ধরুন একজন ব্যক্তি চাকরি পাচ্ছে, চাকরি ধরুন পাননি, কিন্তু সে চাকরি পেতে পারতেন 2019 সালে তাহলে, বা 2018 সালে, তাহলে সেই ব্যক্তিকে আপনি যদি 2024-এ চাকরি দেন, তাহলে তার যেন এই যে সার্ভিস এফেক্ট গুলো সেই 2018 সাল থেকেই কন্টিনিউ করে। এটা আমাদের সাবমিশন ছিল এবং মহামান্য বিচারপতিও সে কথা বলেছেন। নিশ্চিতভাবে এটাও একটা সম্ভাবনার কথা। এবং আরেকটি কথা আমরা যেটা বলেছি যে এই যে অযোগ্য চাকরি প্রাপকরা চাকরি পেল, অ্যাকচুয়ালি তো তাদের মাইনে হয়েছে জনগণের দেওয়া ট্যাক্সের টাকায়। এখন তারা দিনের পর দিন অযোগ্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু মাইনে পেয়ে গেছেন, অর্থাৎ জনগণের পয়সায় তারা পুষ্ট হয়েছেন। আমরা বলেছি যে সেই টাকাটি ফেরত দিতে হবে এবং পাবলিক এক্সচেকারে সেটা আবার ফেরত আসা উচিত। এটা আমাদের সাবমিশন ছিল। আমরা অপেক্ষা করছি, আদালত নিশ্চিতভাবে রায় প্রদান করবে। এবং কতজন বেআইনি ভাবে নিয়োগপত্র পেয়েছে বলে আপনাদের ধারণা বা আপনাদের দাবি? দাবি নয়, এটা সিবিআই অলরেডি আদালতে রিপোর্ট আকারে রিপোর্ট দাখিল করে বলেছেন। ফলে সেই রিপোর্টটা যদি আপনি গো থ্রু করেন তাহলেই বুঝতে পারবেন। প্রায় যেমন ধরুন প্রায় 9,000 জনের ওএমআর শিট ম্যানিপুলেশন আছে, নবম দশমে 183 জন র্যাঙ্ক জাম্পিং আছে, একাদশ দ্বাদশে 39 জন র্যাঙ্ক জাম্পিং আছে। এর বাইরে ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট, এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট সংখ্যাটি কোনোভাবেই 13-14 হাজারের নিচে হওয়ার কথা নয়। প্রায় 25,500 ধরুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যদি আপনি সমস্ত সংখ্যাগুলো যোগ করেন। যেমন ধরুন অ্যাপয়েন্টমেন্টের কতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যদি বোর্ডের দেওয়া তথ্য আমি সঠিক ধরে নিই, নবম দশমের ক্ষেত্রে 12,964 জন, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 5,756 জন, গ্রুপ ডি এর ক্ষেত্রে 4,550 জন, আর গ্রুপ সি এর ক্ষেত্রে 2,483 জন। আপনি যদি যোগ করেন সংখ্যাটা ওই 25,500 মতো হচ্ছে। ফলে আপনি যদি সেই সংখ্যার মধ্যে আপনি দেখতে পাবেন প্রায় 12 থেকে 14,000 জন বিভিন্ন ভাবে ম্যানিপুলেশন, কারোর ওএমআর শিটে নাম্বার ম্যানিপুলেশন, কারোর ধরুন র্যাঙ্ক জাম্পিং, কারোর ধরুন নন লিস্টেড, ফলে কারোর ধরুন এক্সেস অ্যাপয়েন্টমেন্টের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো ইস্যু হয়েছে যে 1,539 জনের ধরুন নবম দশমের ক্ষেত্রে। ফলে একটা হিউজ সংখ্যায় মানে স্কুল সার্ভিস কমিশন তারাই যে তাদের অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তারা যে রিটেন নোটস অফ আর্গুমেন্ট আদালতে জমা করেছেন সেখানে তারা একটা পার্সেন্টেজ দেখিয়েছেন। যেমন ধরুন গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রায় 43% মতো এরকম করে দেখিয়েছেন। ফলে তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী, যদিও তারা সেটা সম্পূর্ণভাবে গ্রহণ করছেন না, কিন্তু তারপরেও তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী যেটা স্কুল সার্ভিস কমিশন তাদের রিটেন নোটস অফ আর্গুমেন্টে জমা দিয়েছেন, সেখানে বেশ ভালো পরিমাণে এই যে চাকরি বাতিলের সম্ভাবনা দেখা যাচ্ছে যে ওএমআর ইস্যুতে, র্যাঙ্ক জাম্পিং ইস্যুতে। অভিজিৎ বাবুর কথা ধার করে বলতে হয়, এ তো কার্যত ঢাকি সমেত বিসর্জনের মতো বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটাকে সেপারেশন করা, তার পৃথকীকরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে আইন, এই বিশেষ করে এই নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি তে, এবং সেই আইনগুলোকে মেনে আপনাকে নিয়োগ করতে হয়। যেমন ধরুন ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার প্লাস একাডেমিক কোয়ালিফিকেশন প্লাস প্রফেশনাল কোয়ালিফিকেশনের নাম্বার যোগ করে আপনাকে ইন্টারভিউ কল করতে হয়। সেটা একটা রেশিও মেনটেন করে ফাইনাল ভ্যাকেন্সির উপর ভিত্তি করে। ধরুন ফাইনাল ভ্যাকেন্সি 100 হলে আপনাকে 1:1.4 রেশিওতে অর্থাৎ 140 জনকে ডাকতে হবে। এখন ওএমআর শিটে যদি ধরুন নাম্বার ম্যানিপুলেশন থাকে, অর্থাৎ যারা ডাক পেত না ইন্টারভিউয়ে তারা ডাক পেয়ে গেছেন, তার মানে আপনাকে আবার ইন্টারভিউ স্টেজ থেকে অর্থাৎ ইন্টারভিউ লিস্টটাকে প্রিপেয়ার করতে হবে। মানে যারা ইন্টারভিউ ডাকার যোগ্য নয়, ইন্টারভিউ ডাক না পাওয়ার যোগ্য, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। তাহলে ওই স্থলে এমনও হতে পারে বিভিন্ন ক্যাটাগরি, ধরুন হিস্ট্রির ক্ষেত্রে হতে পারে যে ব্যক্তিটি ডাক পায়নি তিনি অ্যাকচুয়ালি ইন্টারভিউ ডাক পাওয়ার যোগ্য, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তারপরে আর তাকে ডাকাই হয়নি। সম্ভাবনা রয়েছে একদম, মানে সেটাই দেখুন, যদি ওএমআর শিট ম্যানিপুলেশনটাকে যদি অ্যাকসেপ্ট করে আদালত, তাহলে খুব সম্ভাবনা যে
এই যে রেশিও মেনটেন করার জন্য এবং নিয়োগের যে আইন, সেই আইন মেনে চলার জন্য সেই সম্ভাবনা অবশ্যই আছে এবং খুব প্রবল ভাবে আছে, তীব্র ভাবে আছে, একথা বলতে পারি। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে আদালত রায় দেবেন, রায়দানের জন্য স্থগিত রেখেছেন। আদালত যা রায় দেবেন সেটা সকলের কাছেই মানতে হবে। মানতেই হবে। তারপরে নিশ্চিতভাবে উচ্চতর আদালত আছে, যে পক্ষই নিশ্চিতভাবে তাদের পক্ষে রায় নয় বলে মনে করবেন, তারা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে উচ্চতর ফোরামে যাবেন। অনেক ধন্যবাদ শামীমদা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.